মিথির শরীরটা দুর্বল, তার উপর অনিয়মিত ঘুম এবং গতকাল রাতে আদ্রের কাণ্ড কারখানা সব মিলিয়ে মিথির আজ ঘুমটা ভাঙলো অনেকটা বেলা করেই। ঘুম ছেড়ে উঠে যখন রুমের বাইরে পা রাখলো ঠিক তখনই আদ্রর দাদি নাক কুচকাল। মিথির দিকে এমনভাবে চাইলো যেন দুনিয়ার সর্বোচ্চ ঘৃণিত কাজটা মিথি করেছে। মিথির দৃষ্টি অনুসরণ করে নিজের দিকেই চাইল। কেন এভাবে চেয়ে আছে তার কারণ না বুঝে যখন কিচেনের দিকে পা বাড়িয়ে যেতে নিল ঠিক তখনই আদ্রর দাদি মুখ চোখ কুচকে বলে উঠল, একেই তো কোন পরপুরুষের বাচ্চা পেটে নিয়ে ঘুরতাছিস, তার উপর কাল রাইতে কিনা আমার নাতিরে তুই চর মারছস মিথি। তো সাহস তো কত! আমার নাতির সংসার করবি না তুই, এইটা বলছস তুই? আরে তোরে যে আমার নাতি বিয়া করছে এইটাই তো তোর সাত পুরুষের ভাগ্য। মিথি শুনল চুপচাপ। অত্যাধিক দুর্বলতায় কথা বলতেই ইচ্ছা হচ্ছে না, তবুও উঠতে বসতে এভাবে আদ্রর দাদির খোঁটাটাও সহ্য করতে কষ্ট হচ্ছে ওর। বিশেষ করে ওটা যখন তার চরিত্র নিয়ে, সন্তান নিয়ে কথা। গত 2 দিন যাবতই ভদ্র মহিলা উঠতে বসতে মিথিকে এটাই প্রমাণ করছে যে সে নষ্ট চরিত্রের মেয়ে, জঘন্য একটা মেয়ে। মিথি যথাসম্ভব উত্তর না দিয়ে থাকারই চেষ্টা করেছে। আজও যথাসাধ্য চেষ্টা করে আবারও পা বাড়িয়ে যেতে নিলেই উনি আবারও বলল, এতই যখন প্রেম প্রীতি তখন ওই পোলার লগে চইলা যাইতে পারতছস না? পইরা আসস কেন এই বাড়িতে? চইলা যা, পেটে যার বাচ্চা তার কাছে। আমি আমার নাতিরা আবার বিয়ে করাবো। মিথি এবারেও উত্তর দিল না। কি প্রয়োজন ঝামেলা বাড়ানোর? তাছাড়া যেখানে কথা বলে বিন্দুমাত্র লাভ হবে না ওখানে কথা বলারও কি প্রয়োজন? মিথি চুপচাপ কিচেনে গেল। অতপর আদ্রর মাকে দেখা গেল ওখানে। আদ্রর মা মিথিকে দেখে এগিয়ে এলেন, কপালে হাত রেখে সুন্দরভাবেই জানতে চাইল, ভালো লাগছে না মিথি? শরীর অসুস্থ? চোখ মুখ এমন দেখাচ্ছে? মিথি তাকালো। মনে মনে কাল রাতেই সিদ্ধান্ত স্থির করেছিল যে সে আজ সকালেই ফুপিকে বলবে বাড়ি দিয়ে আসতে। ভাই তাকে যাই বলুক, যতই সহ্য না করুক, তবুও মিথি এখানের থেকে ওখানেই বেশি নিরাপদ অনুভব করবে। অন্তত এমন পশুর সাথে তো বসবাস করতে হবে না ওকে। মিথি মনে মনে সবটা বলার জন্যই প্রস্তুত হলো। ছোট্ট শ্বাস ফেলে বলল, ফুপি। বল মিথি। মিথি এবারে সরাসরি বলল, আমায় একটু বাড়ি দিয়ে আসার ব্যবস্থা করবে? ব্যবস্থা না করলে আমি না হয় নিজেই যাব। একেবারের জন্য যেতে চাইছিলাম। আদ্রর মা ভ্রুজোড়া কুঁচকে ফেললেন। মিথির কথাটা শুনে দ্রুতই বলল, একেবারের জন্য বাড়ি যাবি মানে? এটা তোর সংসার মিথি, সংসার ছেড়ে চলে যাবি তুই? মিথি ঠোঁট এলিয়ে তাচ্ছিল্য মাখা হাসি হাসল। তার সংসার? এটা হাস্যকর নয়। সংসারের কিছু গড়ে উঠেছিল এখানে, হয়তো উঠেছিল দৈহিক চাহিদা, আর কিছুই তো গড়ে ওঠেনি। মিথি ওভাবেই বলে, আমার সংসার? শুরু থেকেই তুমি যে এই মিথ্যে আশাটা আমায় বলে এসেছিলে ভাগ্যিস ফুপি। মিথ্যে আশাটা আমি দেখিনি কখনো। দেখলে হয়তো আজ কষ্ট পেতাম। এই সংসার আঁকড়ে থেকে যেতে চেষ্টা করতাম মরে যাওয়া অবধি। সৌভাগ্যবশত এখন আমার মায়া হচ্ছে না সংসার শব্দটার প্রতি। আদ্রর মা আবারও বলল, এত সহজে হাল ছেড়ে দিবি তুই? মাত্র 2 মাসে? তুই প্রেগনেন্ট মিথি। যেখানে বাড়িতে তোর ভাই তোকে সহ্য করতে পারে না, সেখানে তুই ওদের ওখানে গেলে ওরা খুশি হবে মনে করছিস তুই? না, মনে করছি না ফুপি, মোটেও মনে করছি না। তবুও আমি যাব। যেখানে আমার মাতৃত্বের কোনো নিরাপত্তা নেই ওখানে কি করে থাকব? তাছাড়া এমনও তো নয় যে এখানে আমার উপস্থিতিতে সবাই খুশি। তোদের মাঝে ঝামেলা হয়েছে আবার কাল রাতে, তাই তুই এসব বলছিস? তুই আদ্রকে চরও মেরেছিলি কাল মিথি। এটা কি সত্যি? আমি আমি এটা বিশ্বাস করিনি। মিথি তাকালো নীরব চাহনিতে। কেন বিশ্বাস করেনি? কেন? মিথির কি সারা জীবন কেবল আঘাত পেয়ে যাওয়াই উচিত? মার খাওয়া উচিত? ওর নিজের পাল্টা মার দেওয়া কি অবিশ্বাস্য? কেন ফুপির এত বিশ্বাস যে সে তার ছেলের গায়ে হাত উঠাবে না? মিথি ছোট শ্বাস ফেলে, অতপর একটা হাসি মিশিয়ে বলল, ফুপি, এই সমাজে ছেলেরা মেয়েদের গায়ে হাত তুললে কোনো অপরাধ হয় না, তাই না? মেয়ে জখম করে ফেললেও কিচ্ছু হয় না। এমনকি স্বামীরা বউকে খুন করে ফেললেও এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? অহরহ ঘটছে। অথচ মেয়েরা তার স্বামীর গায়ে হাত তুললেই বিষয়টা বিস্ময়কর, আশ্চর্যজনক পাপ, চরম পাপ, এমনটা নয় নাকি? এইটুকু বলেই মিথি চুপ করলো। অতপর আবারও আদ্রর মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কাল রাতে আমি চর মেরেছি তোমার ছেলের গালে। বিনা কারণে নিশ্চয়ই মারবো না ফুপি।
এই যে তোমার চোখে মুখে এই অসহায়ত্ব, তোমার চোখে মুখে এই চর মারার বিষয়টা নিয়ে অবিশ্বাস, এটাই বলে দিচ্ছে তুমি এখনো চাওনি তোমার ছেলের গায়ে কেউ হাত উঠাক, তাও আবার আমার মতো একটা সাধারণ মেয়ে। মুখে না বললেও বোঝা যাচ্ছে তুমি এতে খুশি হওনি। আসলে কি জানো তো ফুপি, মেয়েরা মা হবার পর সবার আগে মাতৃত্বকেই অগ্রাধিকার দেয়, নিজের নারীত্বকেও না। নয়তো একজন নারী হয়ে তুমি অন্য নারীর দিকটা ভেবেছ? ভাবনি। কারণ আদ্র তোমারই ছেলে, তোমারই সন্তান। জানো ফুপি, তুমি যেমন তোমার সন্তানকে ভালোবাসো, আমিও সেভাবেই আমার সন্তানকে অনুভব করি ফুপি, ভালোবাসি। তবুও বলবে তাকে শেষ করার চেষ্টা করা লোকটার সাথে সংসার করতে? সে লোকটাকে চর মেরে ভুল করেছি, এটাই তো বলবে? আদ্রর মা সবটা শুনল, অতপর মিথিকেও বলার মতো কিছু পেল না যেন। ছোট শ্বাস টেনে অনেকটা সময় পর মিথিকে বোঝানোর ভঙ্গিতে উনি আবারও বললেন, মিথি আর একটু সময় নে। তুই রাগের মাথায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিচ্ছিস লক্ষ্মী। ভাব একবার, তোর সন্তান, তোর বাচ্চা। জানি তো আমি তুই ভালোবাসিস, কিন্তু তুই ওকে একা বড় করবি? ওর বাবার প্রয়োজন পড়বে না মিথি? সমাজ মেয়েদের মাতৃত্বকে মেয়েদের দুর্বলতা বানায়, এই যে তার প্রমাণ। একটা সন্তান হলেই ওই সংসারে হাজারটা অত্যাচারের পরেও টিকে থাকতে হবে। কারণ কি? কারণ তার সন্তানের বাবা ওই লোকটাই, ওই নিকৃষ্ট লোকটাই। মিথি হাসে, বলে, পড়বে না, ও বাবা ছাড়াই বড় হবে। পৃথিবীতে কত সন্তানই তো বাবা ছাড়া বড় হয়, তুমি দেখনি ফুপি? তুই যাই বলিস, দিন শেষে ও বাবা হলে আদ্রকেই তো জানবে। ওর ইচ্ছে হবে না বাবার সাথে ঘুরতে, বাবার কোলে উঠতে? ওকে বাবার আদর থেকে বঞ্চিত করবি? মিথি এবারে আত্মবিশ্বাসের সঙ্গেই উত্তর করলো, ওর বাবার আদরের প্রয়োজন পড়বে না ফুপি। ওকে ওর আম্মুই এত ভালোবাসবে যে ও কখনো বাবার অভাব বোধ করবে না। মিথি আবার, আমার ছেলেটা অন্যায় করেছে, মানছি তো আমি, একটুও সময় ও তো দে ওকে শুধরানোর, প্লিজ। মিথির আর কথা শুনতে ইচ্ছা হলো না। এই যে শুধরানোর কথা বললো না, কি শুধরাবে আদ্র নিজেকে? যদি শুধরায়ও, আদ্র কখনো পারবে নিজের সন্তানের দিকে চোখ তুলে চাইতে? পারবে যে সন্তানকে অস্বীকার করেছে সে সন্তানের সামনে দাঁড়াতে? মিথি শুধু শুধালো, আমি তোমায় ভুল বলছি না ফুপি, তবে আমার জায়গায় তুমি থাকলে কি করতে তাই ভেবে বলো না হয়। এইটুকু বলে মিথি পা বাড়াতে নিল। আদ্রর মা তড়িঘড়ি করে এবারে বলল, দাঁড়া, খেয়ে যা। মিথি তবুও দাঁড়ালো না। না পেরে আদ্রর মা হাত টেনে ধরেই বলল, খেয়ে যা মিথি, রাগ দেখাচ্ছিস আমার সাথে? আমার অতটুকু যোগ্যতাও নেই ফুপি। অতপর মিথি ফুপির থেকে খাবার নিল, বসে মুখে খাবার তুলতে নিল, অথচ ইচ্ছে এলো না খাওয়ার। তবুও যেটুকু ও খেলো তা মুহূর্তেই উগরে আসতে চাইল। না পেরে মিথিকে দ্রুতই দৌড়াতে হলো বেসিনে। পেট উগরে আসা বমিটা বেরিয়ে আসতেই সোফায় বসে থাকা আদ্রর দাদি মুখ চোখ কুচকে বলে উঠল, কার না কার বাচ্চা পেটে রেখে দিনে 13 বার খালি বমিই করতেছে। মাঝখানে আমার নাতির কপালটা পুড়ল এই মাইয়াডার জন্য। মিথি শুনল নীরবে, মুখ চোখে পানি নিয়ে পুনরায় আবার ফিরেও। এই যে সমাজের সাধারণ মানুষরা পুরুষের কথাকে এতটা গুরুত্ব দেয়, মেয়েদের কথাকে কেন গুরুত্ব দেয় না? কেন ভাবে না মেয়েরাও সত্যি বলতে পারে? মিথি ব্যাগপত্র সব গোছালো। ফুপির সাথে কথা বলেও যখন লাভ হয় না, তখন নিজ থেকেই সিদ্ধান্তে অটল থাকলো। রুম থেকে তার জামা কাপড়ের ব্যাগগুলো বের করতে নিতেই আদ্র এলো। ভ্রু কুচকে মিথির দিকে তাকিয়ে থেকে শুধালো, ব্যাগপত্র গুছিয়ে কাঁধে অপবাদ নিয়ে পালিয়ে যাচ্ছিস নাকি মিথি? নাকি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিস, কোনটা? মিথি তাকালো, তাচ্ছিল্য নিয়ে হেসে বলে উঠল, অপবাদ আদ্র? জানেন, আপনি একদিন এই অপবাদের জন্যই খুব করে পস্তাবেন। একটা কথা জানেন তো, এই পৃথিবীতে আপনি কাউকে যেমন আঘাত উপহার দিবেন, ঠিক তেমনই কোথাও না কোথাও কেউ না কেউ আপনাকেও ঠিক একই রকম আঘাতটাই উপহার দেবে, শুধু সময়ের অপেক্ষা। নিজের 3 কবুলবালা স্ত্রীকে যেখানে পরপুরুষের সাথে জড়িয়েছে আদ্র, নিজের সন্তানকে অন্যের সন্তান বলে দাবি রেখেছে। সবটা জেনেও সেখানে আদ্রর মুখে কোনো অনুশোচনার ছায়া দেখা গেল না। মিথির কথা শুনে ও বিশ্বাসই করে না ওর এই কাজের জন্য ও ফল পেতে পারে। একদিন আফসোস করবে, এটাও যেন ওর কাছে হাস্যকর।
আদ্রর মুখে কতটা দম্ভ একটা মেয়ের জীবন শেষ করেও। আদ্র ঠোঁট এলিয়ে হাসলো, ব্যঙ্গ করে বলল, সে সময়টা কখনোই আসবে না মিথি, যখন আমি আফসোস করব। আমি বরং বেঁচে যাচ্ছি। তুই চলে গেলে আমার পথটা ক্লিয়ারই। আরামে মহুকে নিয়ে সংসার করতে পারবো মিথি। ইস, আগে জানলে আমি আমি প্রেগনেন্সির এই টোপটা ইউজ করে তোর চরিত্রের দোষ দিতাম। অথচ শুরুর দিকে আমি তোর এই প্রেগনেন্সি কি ভয় পেয়ে গেলাম। ভাবলাম মহু জেনে যায়, যদি জেনে গেলেই তো বুঝে যাবে যে আমি তোর সাথে ফিজিক্যালি ইনভলভ ছিলাম। অথচ হলো উল্টোটা। তোকেই এখন চলে যেতে হচ্ছে। আসলে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, বল। মিথির ঘৃণা লাগে এই পুরুষটার কথা শুনতে। এই পুরুষটার দিকে তাকাতেও ঘৃণা হয়। অথচ রূপের দিক দিয়ে এই পুরুষ কতটাই সুদর্শন। তাকালেই চোখ জুড়িয়ে যায় এমন সৌন্দর্য তার। চোখ, নাক, ভ্রু সবই নজর কাড়া। এমনকি শিক্ষা। এই পুরুষটা অশিক্ষিতও না। কিন্তু দিন শেষে ফলাফল কি হলো? এই পুরুষটার মধ্যে সব আছে। রূপ আছে, শিক্ষা আছে, অর্থ আছে, শুধু নেই মনুষ্যত্বটা। মিথি তাচ্ছিল্য নিয়ে হাসলো, জবাবে বলল, বউয়ের সাথে ফিজিক্যালি ইনভলভ ছিলেন জেনে যে প্রেমিকাকে হারানোর এতটা ভয়, সে প্রেমিকাকে হারানোর ভয়টা চিন্তা করে আগেই বউয়ের থেকে দূরত্ব মেনটেন করতেন, নাকি কামনার কাছে ভালোবাসা নত হয়ে যেত রাতের আধারে? আদ্রর মুখ চোখে তখনও দম্ভ, অহংকার। মিথি তাচ্ছিল্য নিয়ে বলা কথা যেন ও গায়েই মাখল না, উল্টো বেশ দাম্ভিকতার সহিত বলল, মুখে আমি সত্যিই ভালোবাসি, মন থেকে ভালোবাসি, কিন্তু তুই ছিলি শুধুই আমার শারীরিক চাহিদা, ভালোবাসা না, বুঝলি? আপনার মতো বিকৃত মন মানসিকতার পুরুষেরা ভালোবাসা হওয়ার ইচ্ছেও নেই আদ্র। এটুকু বলেই মিথি ফের ঘরে গেল। সবকিছু বের করে নিয়ে নিজে তৈরি হয়ে যখন বের হলো, তখন ড্রয়িং রুমের সোফায় আদ্রর দাদি বসা। মিথিকে এভাবে ব্যাগপত্র গুছিয়ে আসতে দেখেই ভদ্রমহিলা সর্বপ্রথম ভ্রু কুচকাল, পর মুহূর্তে গাল কুচকালেন, ভ্রু বাঁকিয়ে বললেন, কিরে, যার বাচ্চা পেটে নিয়ে ঘুরতাছোস তার সাথেই পালাইয়া যাইতাছোস নাকি ব্যাগপত্র নিয়ে? যাক, আপদ গেলে আমরা বাঁচি। মিথি শুনল, এই কয়েকটা দিন দাদি নামক মানুষটা এক নাগারেই বলে যাচ্ছেন যে চরিত্রহীন, তার বাচ্চা অন্যের, তাকে বিয়ে করে তার নাতির জীবনটা শেষ, এই সেই। মিথি উত্তর করতে চায়নি, তবুও আজ উত্তর করলো, হেসে বলল, দাদি, এই যে আপনি দিন রাত এতবার করে মারা যাচ্ছেন, আমায় দেখে শ্বাস নিতে পারছেন না, এই জন্য ভাবলাম আপনার বেঁচে থাকার জন্য হলেও আমার পালিয়ে যাওয়া উচিত, কি বলেন? দাদি মুখ চোখ কুচকালেন, তীব্র বিরক্তি নিয়ে সঙ্গে সঙ্গে বললেন, কত বড় বেয়াদব দেখছোস, আমার মুখে মুখে ও কথা কইতে আসে। মিথি আবারও হেসে বলল, কথার উত্তর দেওয়াকেই তো আপনি ভদ্রতাই মনে করি দাদি, আপনি কি অভদ্রতা মনে করেন? দাদি এবার খেপলো যেন, চোখ রাঙিয়ে বলল, এই তোর ওই প্রেমিককেই এসব সাহস দিচ্ছে না? নয়তো এতদিন তো মুখে বোমা মারলেও কথা বের হয় না এমন হয়ে পড়ে থাকতে, অথচ তখনও আপনাদের চোখে ভালো হতে পারিনি, এখনো ভালো না। আদ্রর মা এলো তখন বাইরে থেকে, দুজনকে এসব নিয়ে কথা বলতে দেখে শুধালো, কি হচ্ছে আম্মা? ওর সাথেই এভাবে লাগেন কেন? উনি অসন্তুষ্ট হলেন, বোধহয় ছেলের বউয়ের উত্তরে জবাব দিলেন, লাগবো না? ওরে তোমাদের মতো কইরা মাথায় তুইলা রাখবো আমি? নষ্টা চরিত্রের মেয়ে মানুষ কোথাকার, ঘরে স্বামী রেখে কোন পোলার সাথে কি কি করছে আল্লাহ জানে। মিথি তাকালো, নিজে চরিত্রের দোষ নিতে নিতেও ক্লান্ত, শুধালো, দাদি, ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সাথে কিছু করলে না হয় নষ্টা চরিত্রের মেয়ে সে, কিন্তু ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে কিছু করলে সে পুরুষকে কি বলা হয় দাদি? মহান পুরুষ। দাদি মুখ ভেঙ্গালেন, বললেন, পুরুষ মানুষ? পুরুষ মানুষ? তুই কি পুরুষ মানুষ নাকি? একে চরিত্র খারাপ, আবার মুখে কথা ফুটছে। আদ্রর মা এবার বিরক্ত হলো, শাশুড়ির দিকে চেয়ে শুধালেন, আম্মা মুখ থামান, ওর পেছনে কেন আপনার এত কথা বলতে হবে? আশ্চর্য। উনি মুখ থামালেন না, আবারও বলেন, হ্যাঁ, সবাই মিল্লা মাথায় উঠাইছো দেখাই তো এখন এমন করছে, মুখের ওপর চুলকানি দিয়ে চইলা যাইতেছে, সবাই কইব ডাকি,
চৌধুরী বাড়ির ছেলের বউ আরেক পোলার লগে? থামুন, এক কথা বারবার শুনতে ভালো লাগছে না আম্মা। আর আপনার নাতি যা বলে তাই বিশ্বাস করা বন্ধ করুন, বুঝলেন আম্মা? আপনার নাতিও একদম ধোয়া তুলসী পাতা নয়। এইটুকু বলেই আদ্রের মা মিথির দিকে চাইল। ব্যাগপত্র সব ওভাবে দেখে যা বোঝার বুঝেই গেলেন বোধহয় উনি। ছোট্ট শ্বাস ফেলে বলল, মিথি এদিকে আয়, তোর সাথে কথা আছে আমার। মিথি চাইল, বোধহয় কি বলবে তা তার ধারণাতেই আছে, তাই বলল, থেকে যাওয়ার কথাই তো বলবে তাই না? উনি ক্লান্ত গলায় বলল, আরেকবার ভাবা যায় না মিথি? এই অবস্থায় এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হচ্ছে? আমার তো মনে হয় এটার থেকে উচিত আর কোনো কাজই হবে না ফুপি। এমনিতে তো আলাদা রুমে থাকিস মিথি, তুই বলাতে করে দিয়েছি না আলাদা থাকার ব্যবস্থা, তবুও। অথচ আলাদা ঘরে থেকেও লাভ কি? তোমার ছেলের কারণে আমি নিরাপদ অনুভব করছি না ফুপি। এর থেকে ভালো আমার গ্রামের বাড়িটাই, শান্তিতে তো থাকবো বলো। তাহলে চলে যাবি? অন্তত তোর ফুপা আসুক, কথা বলে তারপর না হয়। মিথি হেসে শোনালো, ফুপা আসবেন, আশা করি আমার অবস্থাটা বুঝবেন। আচ্ছা যা, ভালো কথা, আমি গিয়ে আবার নিয়ে আসবো, হ্যাঁ? তখন কিন্তু না করবি না। মিথি ছোট্ট শ্বাস ফেলে বলল, আমি আর ফিরতে চাই না এ বাড়িতে ফুপি। এমনকি তোমার ছেলের সাথে জুড়ে যাওয়া সংসারটাও আমি মুছে ফেলতে চাই ফুপি। তোমার ছেলের নামের অংশটাও আমার নাম থেকে মুছে ফেলতে চাই। আমি ঘৃণা করি তাকে। এতটাই ঘৃণা? হ্যাঁ, এতটাই ঘৃণা। ওনার মতো মানুষের শুধু ঘৃণাই করা যায় ফুপি, শুধু এবং শুধু ঘৃণাই। আদ্রর মা অবাক হলেন না কথা শুনে। তার ছেলে যা করেছে তাতে বোধহয় এটাই প্রাপ্য তার। বলল, বাদ দে, একটু বস। একা তো যেতে দিব না তোকে মিথি। আমারও শরীরটা খারাপ, আদ্রকেই বলতাম, কিন্তু তোদের সম্পর্কটা তো ঠিক নেই এখন। তার চেয়ে বরং তোর ফুপা এসে নিয়ে যাক। মিথি সঙ্গে সঙ্গে না করে বলল, না, প্রয়োজন নেই ফুপি। আমি বাসে উঠিয়ে দিলে গ্রামে চলে যেতে পারবো। তুমি আমায় বাসে উঠিয়ে দিয়ে আসতে পারবে? আমি তোকে একা ছাড়তে চাই না মিথি এই অবস্থায়। কেউ গেলে ভালো লাগতো না। বাস পর্যন্ত উঠে দিয়ে এলেই হবে। আদ্রর মা চিন্তা করলেন, অতঃপর উসখুস করে বললেন আবারও, তোর ফুপা না হলে আদ্রকে বলি দিয়ে আসতে মিথি। মিথি আবারও নাকচ করে বলল, না ফুপি, দয়া করে আমায় সব কিছুতেই এতটা মূল্যহীন বানাবেন না ফুপি। অতঃপর আদ্রর মাই যাওয়ার সিদ্ধান্ত নিল। শরীর সুস্থ না থাকায় অত দূর যেতে না পারলেও মিথিকে বাস অবধি ছেড়ে দিয়ে আসলো। এমনকি বাস ছাড়ার আগ মুহূর্ত অবধি মিথির দিকে চেয়ে থাকলো চিন্তিত ভঙ্গিতে, ঠিক যেভাবে তাকিয়ে থাকে মেয়েরা। মিথি যখন বাস থেকে নামলো তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। শীতকাল হওয়ায় দ্রুতই আধার নামে যেন। মিথি আশেপাশে তাকায়। এটা গ্রামের বাজার, এখান থেকে সিএনজি নিয়ে বাড়ি পৌঁছাতে হবে তাকে। অথচ শারীরিক দুর্বলতায় অথবা এতটা সময় জার্নির জন্যই বোধহয় শরীর গুলিয়ে উঠছে তার। বমি বমি ভাব লাগছে, চোখ মুখও ফ্যাকাশে হয়ে উঠেছে ইতিমধ্যেই। মিথি হাতের দুটো ব্যাগ নিয়ে যখন বাজারের একপাশে দাঁড়ালো তখনই মনে হলো শরীরের ব্যালেন্স হারাবে। চোখ মুখ আধার হয়ে আসতেই ও ব্যাগপত্র ছেড়ে বসে পড়লো। ব্যাগ হাতড়ে পানির বোতলটা নিতেই পাশ থেকে শুনতে পেল, এই তুমি মিথি না, মাহমুদ ভাইয়ার বোন? শুনছো? এভাবে বসে আছো কেন? মিথি কিছুটা পানি খেয়ে বাকিটা চোখ মুখে দিল। কণ্ঠ শুনে মাথা তুলে চাইল, পাশের বাড়ির আলোক ভাইয়ের বউ, নাম বোধহয় স্নিগ্ধা। অথচ ওনারা তো শহরে থাকতেন, এখানে এখানে কেন তবে? মিথি তাকালো, মৃদু স্বরে জবাব দিল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? স্নিগ্ধা হাসলো, মিষ্টি করে বলল, গ্রামের আবহাওয়া পেয়ে একদম ভালো আছি। তোমাকে বাছে দেখলাম অনেকটা সময় যাবত, একাই তো এসেছো তাই না? মিথি মাথা নাড়ালো, জবাবে বলল, হ্যাঁ একাই এসেছি। তোমার বোধহয় অসুস্থ লাগছে মিথি, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। মিথি উত্তর করলো, একটু আধটু। স্নিগ্ধা আবারও জানতে চাইল, একা যেতে পারবে বাড়ি? নয়তো আমাদের সাথে চলো। একই সাথেই তো বাড়ি আমাদের। একা পারবো ভাবি, ধন্যবাদ। স্নিগ্ধা মানল না, বরং বলল, মোটেই পারবে না, আমাদের সাথেই চলো। মিথি এবারে না করলো না। ওদের সাথেই ওনাদের ভাড়া করা একটা সিএনজিতে উঠলো। স্নিগ্ধা, স্নিগ্ধার বোন আর মিথি পেছনে বসলো। সিএনজির সামনে বসলো হিমেল, এই গ্রামেরই ছেলে এবং সম্পর্কে স্নিগ্ধার দেবর। স্নিগ্ধা হিমেলের দিকে চাইলো। সিএনজির সামনের দিকে বসতে অসুবিধা হচ্ছে কিনা তা জানতেই জিজ্ঞেস করলো, হিমেল বসতে অসুবিধা হচ্ছে তোমার?
মিথি এবারে চাইলো, হিমেল ভাইকে সে খেয়াল করেনি। মিথির এবারে খারাপ লাগলো, সে যে ছিটটায় বসেছে এটা বোধহয় হিমেল ভাইয়ের জন্য বরাদ্দকৃত। সে বসাতেই বোধহয় হিমেলকে সামনে বসতে হলো। মিথি উসখুস করলো, অতঃপর কি বুঝে নেমে গিয়ে বলল, হিমেল ভাই হিমেল ভাইয়ের বোধহয় অসুবিধা হচ্ছে ভাবি, আমি অন্য সিএনজিতে যেতে পারবো, আপনারা যান। হিমেল ভ্রু জোড়া কুঁচকে নিল কেমন করে, মিথির দিকে চেয়ে রাশভারী স্বরে শুধালো, তোকে বললাম আমি অসুবিধা হচ্ছে। ভাবি ওকে বসতে বলো। হিমেল বরাবরই কেমন গম্ভীর, এই গম্ভীর কণ্ঠের ওপর বোধহয় আর কিছু বলা যায় না। অগত্যা স্নিগ্ধার কথাতে আবারও উঠতে হলো মিথিকে। তারপর হিমেলদের বাড়ির সামনে স্নিগ্ধা আর ওর বোন নেমে গেল। এরপরই মিথিদের বাড়ি। স্নিগ্ধাদের ব্যাগপত্র সহ ঘরে দিয়ে এসে হিমেল আবারও এসে সামনে বসলো। সিএনজি এবার মিথিদের বাড়ির সামনে থামলো। হিমেল চুপচাপ নামলো, কোনো কথা না বলে ভাড়া মেটালো। অতঃপর আগ বাড়িয়ে মিথির ব্যাগগুলো হাতে নিয়ে পা বাড়াতেই মিথি বলল, হিমেল ভাই আমি নিচ্ছি আমার ব্যাগপত্র, দিন আমি নিতে পারবো। হিমেল ঘাড় বাঁকিয়ে তাকালো, গম্ভীর কণ্ঠে জানালো, জানতে চেয়েছি মিথি, হাট তুই। মিথির মুখ চুপসে যায়। হিমেল ভাই ছোট থেকেই এমন কিনা জানেন না সে, তবে মিথির ধারণা হিমেল ভাই তাকে পছন্দ করে না। সম্ভবত এই কারণেই আগে থেকেও এমন গম্ভীরভাবে কথা বলতো। মিথি চুপচাপ হাঁটলো, ঘরের সামনে গিয়ে হিমেল চুপচাপ ব্যাগপত্র রেখে আবার চলে গেল। মিথি বুঝলই না এই হিমেল ভাই অদ্ভুত নাকি অন্যরকম। মিথি ছোট্ট শ্বাস ফেলে নিজেই ঘরে ঢুকলো। প্রথমেই ভাইকে চোখে পড়লো। মিথি ভাবলো তার ভাই এগিয়ে আসবে, কেমন আছে জানতে চাইবে, অথচ তেমন হলো না। প্রথমেই জিজ্ঞেস করলো, একি মিথি তুই, বলেছিলাম না আমি যাব, তুই কেন নিজে নিজে আসতে গেলি, আশ্চর্য। মিথি হাসলো। ভাই বোধহয় খুশি হলো না সে আসাতে, তবু উপায় সে ছিল না ওর। আরও কথায় বা যেত। মিথি বলল, তুমি তো যেতে না ভাইয়া, জানতাম আমি। তার ভাই মাহবুব তার আগ পিছে চাইলো সাথে কেউ এসেছে কিনা সেজন্য। যখন দেখলো কেউ নেই জিজ্ঞেস করলো, একাই এসেছিস? হ্যাঁ একাই এসেছি। মাহমুদের নজরটা বোধহয় তার হাতের ব্যাগপত্রের দিকে গেল। এত বড় বড় ব্যাগ, মনে হচ্ছে জামা কাপড় সব নিয়ে চলে এসেছে। নিশ্চয়ই এমনি এমনি নয়। মাহমুদ কপালটা সামান্য কুঁচকে বলল, ব্যাগপত্র সব নিয়ে? ওদিকে সব ঠিকঠাক আছে না মিথি? মিথি হাসে। ভাইয়ের চিন্তাটা বোধহয় ও খুব সহজেই বুঝে গেল। বলল, হ্যাঁ সব ঠিকঠাক। তুমি ভয় পাচ্ছ নাকি ভাইয়া? এ বাড়িতে থেকে যাব বলে? ভয় পাওয়ার কি আছে? আমি যদি একেবারে চলে আসি থাকি তবুও ভয় পাবে না? আহ মিথি, ভালোই মজা করছিস দেখছি। ফুপুরা আসেনি কেন? তোকে একা পাঠালো হঠাৎ? মিথি এবারেও হাসলো। এতটা সময় পরও তার আপন ভাই, একমাত্র বড় ভাই, একটা বার সে কেমন আছে এটা জিজ্ঞেস করলো না। অথচ একা কেন এলো, এত ব্যাগপত্র নিয়ে কেন হাজির হলো, এই নিয়ে চিন্তায় পড়ে গেল। উত্তর করলো, ফুপুদের ব্যস্ততা ছিল তাই। ভাবিরা কই? আছে, ভেতরে যা। মিথি ভেতরে গেল। ভাবিকে বিছানায় হাত পা মেলে বসে থাকতে দেখে হেসে এগোতে নিবে, ঠিক তখনই চোখ মুখ কুচকালেন তার ভাবি তাহিয়া। ভ্রু কুচকে প্রথমেই শুধালো, একি মিথি, ব্যাগপত্র সব নিয়ে একেবারে একা একা আচমকা বাড়িতে হাজির হয়ে গিয়েছ? কি ব্যাপার, একেবারেই পাঠিয়ে দিল নাকি তোমায়? মিথি হেসে উত্তর করলো, ভাইয়া না বললেও তুমি যে ঠিক কথাটা ঠিক সময়ে বলে ফেলবে জানতামই ভাবি। তাহিয়ার কপাল আরো কুচকালো, সঙ্গে সঙ্গেই বলল, ঠিক কথা মানে? সত্যি সত্যি বের করে দিয়েছে নাকি? মিথির ইচ্ছে হলো ভাবির সাথে কথা বাড়াতে। ক্লান্ত লাগছে তার, সত্যি ক্লান্ত লাগছে, গা গুলাচ্ছে। কথা না বাড়িয়ে ও বলল, একটু রেস্ট করি ভাবি, তারপর না হয় তোমার প্রশ্নের উত্তর দিব। মিথি ভাবির খুবই নিরাশ হলো যেন। হনহন করে ঘর থেকে বেরিয়ে স্বামীকে দেখা মাত্রই মুখ কুচকে বলল, দেখো গিয়ে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিয়েছে। আশ্চর্য, মিথিরে যতই না দেখতে পারি, কিন্তু মিথি তো স্বামীর সংসার থেকে বের করে দেওয়ার মতো মেয়ে না। কোনো দোষ বের করলো বলো তো? এখন যদি আমার সংসারে উঠে বসে থাকে কি করব? আজীবন তোমার বোনকে ঘাড়ে বয়ে নিয়ে চলবো নাকি?